আমি সেই ভাবনা চিন্তা নিয়ে গেছি। আমি বলেছি আমি বিদ্যার্থী ব্রত আমি কেন করবো, আর যদি করি আমি উপোস করবো কেন, শরীরকে কষ্ট দিয়ে আমি করবো। এটা খুব রাতারাতি আমি বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করেছি, খাবার টেবিল সঙ্গে সঙ্গে রটে যায় গৌতম উপোস করবে, উপোস না করে এমনি যাবো দেখবো, কিন্তু আমি উপোস করবো। উপোস না করলে কি হবে? এটা খুব দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আমি আসি, কিন্তু মুকেশ্বরানন্দ যেটা অদ্ভুত কাজ করেছিলেন, যখন শুনলেন যে আমি করবো না এবং তার কানে পৌঁছলো, আমাকে ডেকেছিলেন তার আগে, ডেকে বললেন এই তুই নাকি উপোস করবি না? আমি বললাম আমি তো করবো না, আমি বলেছি মহারাজ আমি উপোস করবো না। আমি উপোস কেন করবো? শরীরকে কষ্ট দিয়ে আমি বিশ্বাস করি না সে চর্চায়, আমি করবো না। আমি এখানে লেখাপড়া করতে এসছি, আমি করবো, আমি করবো না। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল, মহারাজ আমাকে বলেছিলেন তুই মনের দিক থেকে ক্ষুধার্ত আছিস তো? মনের দিক থেকে মনে তোর উপবাস আছে তো? যারা বিদ্যা চর্চা করতে আসে তাদের মনে একটা উপবাস থাকে, যে তাদের বিদ্যার একটা খিদে থাকে, তো সেটা আছে? আমি বললাম সেটা তো আছে বলেই মহারাজ এখানে এসছে। ঠিক আছে, তুই কাউকে বলিস না তোর উপবাস করতে হবে, তোর মনে যখন এই একটি কথা আমাকে ভীষণ প্রভাবিত করেছিল, যে তিনি আমাকে এই যে স্পেস দিলেন, আমার মনে যেহেতু প্রশ্নটা এসেছে শরীরকে কষ্ট দিয়ে আমি করবো না, তিনি আমাকে বললেন যে না তোর কিছু কিছু করতে হবে, তুই এমনি আয়। কিন্তু আমি তার কথায় এতটাই প্রভাবিত হয়েছিলাম, আমি কিন্তু উপোস করে গিয়েছিলাম। উপোস করতে হবে না, তুই এমনি আয়, তোর মনে উপবাস আছে কিনা সেটা ঠিক কর। তোর মনটা যদি শুদ্ধ থাকে তাহলে হাজার উপবাস করেও কিছু হবে না, মন শুদ্ধ থাকলে তো হবে। আমি তারপর কিন্তু উপবাস করে গিয়েছি। ভারতবর্ষের যে আধ্যাত্মিক সম্পদ রয়েছে, সেই আধ্যাত্মিক সম্পদকে গ্রহণ করা, তাকে অপরের কাছে নিয়ে যাওয়া, এই সম্পূর্ণ দায়িত্ব আপনার আমার। কি সেই আধ্যাত্মিক সম্পদ? ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পদের ভেতরে যেমন বেদ,